এটি ডেফিনেটলি কন্টেম্পচুয়াস। এতে তো আদালত অবমাননা হচ্ছে, এতে ইনফ্যাক্ট সুমোটো ক্রিমিনাল কন্টেম্পট হচ্ছে। যদি এরকম কথা কেউ বলেন, একটি রায়কে এই আকারে যদি কেউ বলে বেআইনি, তাহলে তার বক্তব্যগুলো বেআইনি। কুকুর ডাকবেই, কিন্তু গাড়ি তাতে আটকে থাকবে না, গাড়ি চলে যাবে। লেট দি ডগস বার্ক বাট দি ক্যারাভান উইল পাস। আসলে ভারতের সংবিধানটি ঠিক মতো জানলে এই মন্তব্যগুলো হয়তো করে না মানুষ, এগুলো অবান্তর, এর কোনো ভিত্তিই নেই আর কি। নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। এসএসসি রায় নিয়ে রীতিমতো রাজনৈতিক মহল তর্ক চলছে জোর কদমে। প্রকাশ্য জনসমাবেশ থেকে মুখ্যমন্ত্রী বিচারপতিদের বিরুদ্ধে যে কথাগুলো বলেছেন তা নিঃসন্দেহে আমাদের ভাবাবেন। কি ভাবছেন আইনজীবী মহল? আমার সঙ্গে এই মুহূর্তে আছেন আইনজীবী বিল্লদল ভট্টাচার্য। স্যার, প্রথমে দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে স্বাগত। এই রায় স্বাভাবিকভাবে সরকার পক্ষের খুশি হয়নি এবং মুখ্যমন্ত্রী বলেছেন এই রায় বেআইনি। এটা কতটা সংবিধান সম্মত এটা কথাবার্তা? এই অর্ডারটা বেআইনি অর্ডার, সেই জন্যই চ্যালেঞ্জ করে বলছি। অর্ডারটাকে আমি জাজকে বলছি না, অর্ডারটাকে বলছি বেআইনি অর্ডার। আমরা এটা নিয়ে উচ্চ আদালতে যাচ্ছি। দেখুন, এই বক্তব্যের মধ্যে তো অনেকগুলো পলিটিক্যাল ওভারটোনস আছে। আমি অ্যাডভোকেট মানুষ, উকিল মানুষ, পলিটিশিয়ান নই, তো পলিটিক্যাল কোনো বক্তব্য আমি এর মধ্যে যেগুলো আছে সেটা নিয়ে আমি কিছু বলবো না। আমি জাস্ট যেটা আইন সেটা বলতে পারি। ফেয়ার ক্রিটিসিজমের একটা প্রভিশন আছে যে আদালতের কোনো রায় নিয়ে যদি কেউ অখুশি হয় আর কি, তার ফেয়ার ক্রিটিসিজম করা যায়। কিন্তু সেই ফেয়ার ক্রিটিসিজমটা করার সময়তেও কন্টেম্পট অফ কোর্টস অ্যাক্ট যেটা আছে তাতে বলা হয় হচ্ছে যে ডিগনিটি অ্যান্ড ম্যাজেস্টি অফ জাস্টিসটার প্রতি খেয়াল রাখার। এখন যে কথাগুলি আপনি বলছেন সেই কথাগুলি শুনে প্রাইমা ফেসি যেটা মনে হয় এটি ডেফিনেটলি কন্টেম্পচুয়াস। এতে তো আদালত অবমাননা হচ্ছে, এতে ইনফ্যাক্ট সুমোটো ক্রিমিনাল কন্টেম্পট হচ্ছে। তবে আদালত এই রাজনৈতিক ব্যক্তিত্বদের মতো অসহিষ্ণু নয়, আদালত সহিষ্ণু। তো আমার ইনফ্যাক্ট পার্সোনাল এক্সপিরিয়েন্স আছে। আমি যখন বহুকাল আগে একটি মামলা হয়েছিল সিপিএম এর বিমান বোস, বিনয় কোনার আর চক্রবর্তী, যেন যাই হোক, তিনজন সিনিয়র লিডারের বিরুদ্ধে আর কি তারা কিছু মন্তব্য করেছিলেন যেটি আদালত অবমাননার জন্য ইনিশিয়ালি কগনিজেন্স নেওয়া হয়েছিল। তো আমিও একজন আইনজীবী ছিলাম, অত্যন্ত জুনিয়র আইনজীবী ছিলাম তখন। আমি অ্যাসিস্ট করছিলাম যারা সিনিয়র ছিলেন তাদেরকে। তো আলটিমেটলি মামলাটা যখন শুনানি হয়েছিল তখন ডক্টর সমরাদিত্য পাল আমাদের অত্যন্ত রেসপেক্টেড একজন ব্যারিস্টার ছিলেন এখানে হাইকোর্টের। রিসেন্টলি উনি আর আমাদেরকে ছেড়ে চলে গেছেন। আমাদের একজন ইনস্টিটিউশন আমি মনে করতাম, আমরা সবাই মনে করি শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। উনি তখন আর্গু করেছিলেন এই যারা কন্টেমনার ছিলেন তাদের হয়ে। তো জাস্টিস ভাস্কর ভট্টাচার্য ডিভিশন বেঞ্চে সেই সময় উনি তখন আর্গু করতে করতে বলেছিলেন, বাংলায় বলছে, ইংরেজিতে বলেছিলেন, একটা ফ্রেঞ্চ একটা খুব প্রচলিত একটা কথা, সেটা উনি ইংরেজিতে বলেছিলেন, আমি সেটা বাংলায় বলছি। উনি বলেছিলেন যে ধর্মাবতার কুকুর ডাকবেই, কিন্তু গাড়ি তাতে আটকে থাকবে না, গাড়ি চলে যাবে। লেট দি ডগস বার্ক বাট দি ক্যারাভান উইল পাস। তো উনি বলেছিলেন যে কোর্টের দায়িত্ব এটি। এখন দেখুন, হতে পারে হয়তো এরকম মন্তব্য অনেক সময় রাজনীতিবিদরা যারা করেন আর কি, তারা হয়তো চান বা তারা হয়তো দেখেন যে আদালতকে তাদের একটি রাজনৈতিক বিপক্ষ হিসেবে দেখে, যেটি একদমই নয়। আদালত আদালতের জায়গায় থাকে। তো সেই রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখছে বলে হয়তো ইচ্ছে করে এই সমস্ত উস্কানিমূলক মন্তব্য করা হয়, কারণ তারা চান হয়তো যে এই মেন স্ট্রিমের থেকে হয়তো নজরটা কোনোভাবে ঘুরে গিয়ে যদি কোনো আদালত অবমাননার রুল ইস্যু করে, যদি পার্সোনাল অ্যাপিয়ারেন্সের এরকম কিছু ইস্যু করে আর কি, তাতে মেন স্ট্রিম থেকে যে জায়গাটা নিয়ে এখন চলছে ব্যাপারটা, সেখান থেকে নজরটা মানুষের ঘুরে যাবে, পাবলিকের। তো হতে পারে হয়তো এরকম এই চিন্তাধারাতেও হয়তো অনেকে করে। এবার আদালত এই ব্যাপারগুলো সমস্ত বোঝে, যার জন্য আর আদালত অত্যন্ত সহিষ্ণু। আদালত সেই মতো, আদালত নিজেকে প্রোটেক্ট করার মতো পাওয়ার আদালতের নিজের আছে আর কি। একজন মুখ্যমন্ত্রী আর রায়কে বেআইনি প্রকাশ্য জনসমাবেশ থেকে বলতে পারে? এটা তো আইনি টার্ম হচ্ছে, তো রাজনৈতিক টার্ম কিছু হচ্ছে না। যদি এরকম কথা কেউ বলেন, একটি রায়কে এই আকারে যদি কেউ বলে বেআইনি, তাহলে তার বক্তব্যগুলো বেআইনি। এর বাইরে আর কিছু বলবো না। আমি বললাম যে আমি পলিটিক্যাল কোনো মন্তব্য করবো না, আমি তো পলিটিশিয়ান নই। আমি সমাজ সচেতন একজন মানুষ।
পশ্চিমবঙ্গের জন্য কনসার্ন, সমাজের জন্য, যুব সমাজের জন্য কনসার্ন। আমার সন্তান সম এত বেকার শিক্ষিত বেকার যুবক যুবতী ঘুরে বেড়াচ্ছে, তাদের জন্য কনসার্ন। খারাপ লাগে। আর দেখতে তো পাচ্ছি কি হয়। ধন্যবাদ দেবো আদালতকে, যে আদালত বারবার এই ব্যাপারে ইন্টারভিন করছে, করে সমাজটাকে কোনোভাবে বাঁচাবার বা তুলে ধরার চেষ্টা করছে আর কি। মুখ্যমন্ত্রী বলছেন আদালত বিজেপির বিচারালয়। একটা রাজনৈতিক স্টেটমেন্ট আদ্যপ্রান্ত শোনালে, মানে শুনে মনে হলেও এটাকে একটা রাজনৈতিক স্টেটমেন্ট নাকি আদালতকে আমি প্রশ্ন চিহ্নের মুখে দাঁড় করাচ্ছি যে আপনি কোন দলের কোট আনকোট দালাল? এই একটা হয়েছে, না মন্দির না মসজিদ না গুরুদ্বারা না গির্জা, একটা বিজেপির বিচারালয়। বিজেপি যেটাকে বসে বিচার করে, রাজনৈতিক বিচার। এখন দেখুন, এরকম তো 2011-12 সাল থেকেই শুনে আসছি আমরা। একবার অ্যাসেম্বলিতে প্রথম শুরু হয়েছিল, প্রথম আদালতের প্রতি আক্রমণ হয়েছিল, একবার অ্যাসেম্বলিতে এরকম স্টেটমেন্ট করা হয়েছিল যে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে বলে। সেই নিয়েও তখন কলকাতা হাইকোর্টে আদালতের কাছে আসা হয়েছিল। তারপরে যেহেতু ওটা প্রিভিলেজ একটা ছিল আর কি, যেহেতু অ্যাসেম্বলির মধ্যে বলা হয়েছিল, সেই গ্রাউন্ডে আলটিমেটলি সেই জিনিসটাকে নিয়ে আর প্রসিড করা হয়নি। তো যারা বলছে, এরকম বলছেন, মন্তব্য করছেন, ক্রিটিসাইজ করতেই পারেন, ফেয়ারলি করুক, সেটাই এক্সপেক্টেড আর কি। একটা রেসপন্সিবল সিটিজেন যে একটা ফেয়ার ক্রিটিসিজম করবেন, পাবলিক রিপ্রেজেন্টেটিভ, ইলেক্টেড পিপলস রিপ্রেজেন্টেটিভ, তিনি বেআইনি কাজ করবেন না, এটাই নর্মাল আশা বা প্রত্যাশা, যেটা আমরা সাধারণ মানুষ হিসেবে করতে পারি। বিচারপতিরা টাকা ফেরত দিতে পারবেন নাকি একটা প্রশ্ন তোলা হয়েছে, এবং বলা হয়েছে আপনাদের এতদিনের সব বেতনের টাকা ফেরত দিতে পারবেন, আপনারা সরকারি টাকায় গাড়ি চড়েন, সরকারি গাড়িতে চড়েন, সরকারি টাকায় চলেন। মানে একটা রায়ের বিরুদ্ধে বিচারপতিদের ব্যক্তিগত স্তরে এই ধরনের আক্রমণ নিঃসন্দেহে নজিরবিহীন। বলুন, আপনারা যারা এই রায়টা দিচ্ছেন, এই রায়টা সারা জীবন আপনারা যারা চাকরি করেছেন তাদের টাকাটা যদি ফেরত দিতে বলা হয়, পারবেন দিতে? সবটাই তো সরকারি টাকায় চলেন, সরকারি গাড়িতে চলেন, সরকারি সিকিউরিটিতে চলেন। আসলে ভারতের সংবিধানটি ঠিকমতো জানলে এই মন্তব্যগুলো হয়তো করে না মানুষ। তো সংবিধান পড়লে সমস্ত উত্তর সংবিধানের মধ্যেই আছে। এগুলো অবান্তর, এর কোনো ভিত্তি নেই আর কি। মানে এ ধরনের কথা কি আইনত বলা যায়? মানে সাধারণ মানুষও বলতে পারেন এটা বিচারপতি কার টাকায় চলে? কথা অবান্তর বা যে কথার কোনো ভিত্তি নেই, সংবিধান পড়লেই জানা যাবে, আমি বলছি আর কি, সেটা কি আর আইনত কেউ বলতে পারে? এই এই বিষয় আর কি, এগুলো বলা যায় না। এগুলো খুব আনফর্চুনেট। এক্সপেক্ট করবো যে প্রত্যেকের মধ্যেই জাগরণ হবে, আর মানুষ যেটি ঠিক, যেটি সমীচীন, যেটি মানে সৌজন্যমূলক, সেদিকেই এগোবেন আর কি। সেই দলেরই এক আইনজীবী এই রায় নিয়ে মন্তব্য করেছে, সুপ্রিম কোর্টে গেলে একটা নির্দিষ্ট সময় এই রায় স্টে হয়ে যাবে। আমি চ্যালেঞ্জ করছি নেক্সট উইকে সুপ্রিম কোর্ট থেকে এই রায় আমি স্টে করে নিয়ে আসবো, এই ধরনের কথাবার্তা বলা। স্টে হচ্ছে, অভিজিৎ ঘরে ঘুমোক, পাশপালিশ জড়িয়ে যান, বলে দিন অভিজিৎকে স্টে হবেই। আমি বলছি এই জাজমেন্ট সুপ্রিম কোর্টে গেলে এখন স্টে হবেই। আমার মতে সেটা ফেয়ার ক্রিটিসিজম, দ্যাট ইজ আ ফেয়ার ক্রিটিসিজম। সেটা কিন্তু কন্টেম্পটের মধ্যে পড়ছে না, কেননা আমি আর রাইট অফ অ্যাপিল থাকে আর কি। তো রাইট অফ অ্যাপিল, রাইট অফ ফাইলিং অ্যান এসএলপি, সেটা মানুষ এক্সারসাইজ করতেই পারে। আমাদের সংবিধানের ধারা 136-এ যেটি আছে সেটি বলতে পারে, দ্যাটস আ ফেয়ার ক্রিটিসিজম। কিন্তু এইরকম ভিরুলেন্ট পার্সোনাল অ্যাটাকস, এইগুলো তো ডেফিনেটলি কন্ট্রোভার্সিয়াস হচ্ছে আর কি। বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি এই মামলা শুরু করেছিলেন, তাকে উদ্দেশ্য করে বলা হয়েছে উনি একটি পাল্টিবাজ, ধান্দাবাজ, ভারতবর্ষের কলঙ্ক এই লোকটা। ফলে বিচারপতিদের ফের অভিজিৎ গাঙ্গুলিকে এই ধরনের আক্রমণ, ওনার হাত ধরে এই মামলা শুরু। ও পাল্টিবাজ, এক নম্বরের ধান্দাবাজ, পাল্টিবাজ, ধান্দাবাজ। বললাম তো ভারতবর্ষের কলঙ্ক এই লোকটা, একটা কলঙ্ক। মুখটা দেখছেন না, মুখটা? বিচারপতি বিচারের কাজ করে যাবেন। আপনি তো দেখেছেন যে আইনের যে চিহ্ন বা আইনের সিম্বল, যেটি আইনের দেবীর দেখেছেন তো আপনি, চোখের ওপর একটি ব্লাইন্ড ফোল্ড থাকে, চোখটি বাঁধা থাকে আর কি। বিভিন্ন লোক বিভিন্ন কথা বলবে, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকমের এরকম বক্তব্য আসবে, কিন্তু কাজ কাজের মতো হতে থাকবে আর কি। সাধারণ মানুষ একটা প্রশ্ন, এত কিছুর পরও এই স্টেটমেন্টগুলোর বিরুদ্ধে, মুখ্যমন্ত্রীর স্টেটমেন্টগুলোর বিরুদ্ধে আদালত অবমাননার মামলা কেন করা হবে না, এবং আদালত স্বতঃস্ফূর্তভাবে কেন মামলা রুজু করবেন? আদালতের আরো অনেক ইম্পর্টেন্ট কাজ আছে। আদালতের সম্মান মানুষের মনে, মানুষের মানে যারা জনগণ আর কি, সাধারণ জনগণ, তারা জানেন যে লাস্ট রিসোর্ট বলতে এই কনস্টিটিউশনাল কোর্টসগুলোই।
তো সেই বিশ্বাস, সেই কনফিডেন্স মানুষের আছে আদালতের উপরে। আর আদালতের আরও অনেক কাজ আছে, এই সমস্ত বিষয় আমার মনে হয় আদালত তাই জন্যই হয়তো মাথা ঘামায় না আর কি। আদালত হয়তো কাউকে পলিটিক্যাল মাইলেজও এরকমভাবে আদালতকে ইউজ করে দিতে চায় না। আমাদের শেষ প্রশ্ন, দীর্ঘদিন এই প্রতিষ্ঠানটার সঙ্গে আপনি জড়িত, এর একটা গরিমাটাকে আপনি বহন করে চলছেন, যখন এই প্রতিষ্ঠানের উপর এই ধরনের আঘাত আসে তখন আইনজীবী হিসাবে ব্যক্তিগতভাবে কতটা খারাপ লাগার একটা সৃষ্টি করে আপনার মনে? খুব খারাপ লাগে, খুব খারাপ লাগে। আমরা এই আদালতটাকে আমার মানে জননী রূপে দেখি আমরা আর কি। তো এই প্রতিষ্ঠানটিকে, এই প্রতিষ্ঠানের উপরে যখন আক্রমণ হয় তখন তো মনে হয় যে মানে অত্যন্ত অত্যন্ত গরিত কাজ আর কি। মানে আমরা তো পোস্টপোল ভায়োলেন্স নিয়ে এত কিছু বলি, আমি তো বলবো যে আমরা কলকাতা হাইকোর্টের ভেতরেও ইনফ্যাক্ট পোস্টপোল ভায়োলেন্স এর সম্মুখীন হয়েছি আর কি। আমরা দেখেছি কোর্ট ঘেরাও করা হচ্ছে, কোর্ট বয়কট করা হচ্ছে, বিচারপতিদেরকে আক্রমণ করার চেষ্টা হচ্ছে। এই জিনিস তো মানে এগুলো দৃষ্টান্তমূলক মানে সমস্ত নিদর্শন আর কি। এই জিনিস ভারতবর্ষের কোথাও হয় না। আনফর্চুনেট যে বেঙ্গল, বাংলা, যেখান থেকে একসময় মানে সমস্ত রকমের থটস ইভোক হতো, যেটা কালচারাল ক্যাপিটাল ছিল, আজকে বাংলায় এই সমস্ত জিনিস, আজকে উদাহরণস্বরূপ লোকে বাংলা বলতে এই জিনিসগুলো বলে। বাকি জায়গায় যখন ভারতবর্ষের অন্যান্য কোর্টে যাই, যখন সুপ্রিম কোর্টে আমার বন্ধু বান্ধবদের সাথে কথা বলি, খুব লজ্জা লাগে তারা যখন জিজ্ঞেস করে যে তোমাদের কোর্টে এরকম হয়, এরকমও আবার কোনো কোর্টে হয়। তো আমরা কি নিদর্শন সেট করছি এটাই ভাবি, অত্যন্ত খারাপ লাগে এই জন্য। সত্যি কলকাতা হাইকোর্টটাকেও ছাড়া পেল না কিছু রাজনীতিবিদদের হাত থেকে, কি নিদর্শন আমরা সেট করছি ভারতবর্ষের বুকে। সরাসরি প্রশ্ন তুললেন আইনজীবী বিল্লদল ভট্টাচার্য। অসংখ্য ধন্যবাদ স্যার, ধন্যবাদ আপনাদেরও। আপনারা জানাবেন এই ধরনের কমেন্টকে আপনারা কোন চোখে দেখছেন। ধন্যবাদ।